আমি একটি মেয়েকে জুয়ায় জিতলে মেয়েটির বাবা তাকে আমার হাতে তুলে দেয়। মেয়েটি একটানা কেঁদে যাচ্ছিল। আমি তাকে বাড়িতে নিয়ে এসেই যখনই তার কাছে যেতে চাইতাম তখনই কোনো অদৃশ্য শক্তি যেন আমাকে থামিয়ে দিত। মেয়েটি খুব সুন্দরী, তাই আমি একদিন তার ঘরে ঢুকে তার কাছে বসলাম। তখনই হঠাৎ করে সে আমি জুয়া খেলতে খেলতে একটা মেয়েকে যখন জিতে যাই তখন মেয়েটার বাবা তাকে আমার হাতে তুলে দেয়। আমি তাকে আমার বাড়িতে নিয়ে আসার জন্য যখন তাদের বাড়িতে গেলাম তখন সে আমাকে দেখে ক্রমাগত কাঁদতে লাগলো। না জানি কেন যখন আমি তার কাছে যেতে চাইলাম তখন কেন এক অদৃশ্য শক্তি আমাকে বাধা দিচ্ছিল। যদিও সে এমন অপরূপ সুন্দরী ছিল যে তাকে দেখে যে কোনো পুরুষেরই উদ্দেশ্য খারাপ হয়ে যেত। যখন আমি তার কাছে গেলাম তখন সে আরও জোরে জোরে কাঁদতে শুরু করে দিল, আর তার কান্না থামতেই চাইছিল না। সে একটা চেয়ারে বসে কাঁদছিল। যখন আমি তার হাত ধরতে গেলাম তখন সে ভয়ে দুপা পিছিয়ে গেল। আমি তাকে বললাম, আমি তোমার কিছুই করব না, চুপচাপ এসে আমার গাড়িতে বসো। আমার উপর তোমার ভরসা করা উচিত যে আমি তোমার কোনো ক্ষতি করব না। ভুলে যেও না তোমার বাবা তোমাকে জুয়াতে হেরেছে। তুমি এখন আমার সম্পত্তি, তাই তোমাকে আমার সব কথা মানতে হবে। আমার এই কথা শুনে সে আবার ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলো। কিছু একটা অবশ্যই ছিল যা তাকে এত কাঁদাচ্ছিল। যদিও তার বাবা তাকে জুয়াতে হারার কম কষ্টের ব্যাপার ছিল না, কিন্তু তার চোখে অন্য কিছুই বলছিল। সে প্রথম থেকেই শুধু কেঁদে যাচ্ছিল। তারপরে আমি তাকে বললাম, চলো ওঠো আর গাড়িতে এসে বসো। সে আমার কথা মেনে আমার গাড়িতে উঠল, আর আমি গাড়ি স্টার্ট দিয়ে তাকে আমার বাড়িতে নিয়ে এলাম। আমার বাড়িটা খুব বড় এবং বিলাসবহুল। এখানে অনেক চাকর বাকর কাজ করে, কিন্তু এসব দেখে সে একটুও অবাক হলো না। তার চোখগুলো পাথরের মতো হয়েছিল, যেন কোনো কিছুরই অনুভব ছিল না। মেয়েটা প্রথম থেকে মাথা নিচু করেছিল, তাই আমি অনুভব করলাম মেয়েটি কতটা সংযমী ও পবিত্র। তাই সে এখনও একবারের জন্য চোখ তুলে আমাকে দেখেনি। তাকে নিয়ে যখন আমি বাড়ির ভেতরে গেলাম তখন আমার একজন চাকরানী দৌড়ে আমার কাছে এলো। এর আগেও অনেক মেয়ে আমার কাছে থেকেছে, যাদেরকে পাওয়ার জন্য আমি অনেক অনেক টাকা খরচ করেছি। আমি অনেক কিছু পেয়েছি, তাই এবার তেমন কিছু অনুভব করছিলাম না। সেই মেয়েটা আমার সাথে সাথে বাড়ির ভেতরে এলো, আর আমি চাকরানীকে ইশারা করে তাকে ঘরে নিয়ে যেতে বললাম। বাজারে গিয়ে মেয়েটির জন্য কিছু কাপড় কিনে আনলাম, কেননা মেয়েটার কাছে পরার মতো এক্সট্রা কোনো কাপড় ছিল না। মেয়েটা খুবই নম্র আর ভদ্র, তাই তার অনুমতি ছাড়া আমি তার ঘরে ঢুকতে চাইছিলাম না। আমি আমার চাকরানীকে ডেকে বললাম, খাবার ও জল নিয়ে তার কাছে যাও এবং এই কাপড়গুলি তাকে দাও। কথা বলে সেই কাপড়গুলো চাকরানীর হাতে দিলাম, আর সে আমার আদেশ মেনে জল, খাবার এবং কাপড়গুলো মেয়েটার ঘরে দিতে গেল। কিছুক্ষণ পরে চাকরানী যখন সেই ঘর থেকে ফিরে এলো তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম, সে কি কিছু বলেছে? সে এখনও কেঁদেই যাচ্ছে, কিচ্ছু বলছেও না, কিছু খাচ্ছেও না। চাকরানীর মুখ থেকে কথা শুনে আমি বললাম, ঠিক আছে, তুমি যাও আর রাতের খাবারের ব্যবস্থা করো, আমি নিজেই তাকে দেখছি। আমার কথা শুনে চাকরানী মাথা নিচু করে বেরিয়ে গেল। চাকরানী আমার ঘর থেকে বেরিয়ে গেলে আমি মেয়েটার ঘরের দরজার সামনে গেলাম, কিন্তু যখন দরজা খুলতে গেলাম তখন আমার মনে পড়ল সে একটা নম্র ভদ্র মেয়ে, তাই আমার হুট করে তার ঘরে ঢোকা উচিত না। আমি দরজা নক করতে শুরু করলাম। দ্বিতীয়বার নক করার পরে ভেতর থেকে আওয়াজ এলে আমি বললাম, দরজা খোলা। ভেতর থেকে মেয়েটি বলল, দরজা খোলাই আছে। আমি হালকা করে দরজা ঠেলতেই দরজা ধীরে ধীরে খুলে গেল। ভেতরে ঢুকে দেখলাম মেয়েটা বিছানায় বসে মাথা নিচু করে কাঁদছে এবং তাকে বিধ্বস্ত দেখাচ্ছে। আমি তার থেকে কিছুটা দূরে একটা চেয়ারে বসলাম। মেয়েটা এখনও আমার দিকে চোখ তুলে তাকায়নি। আমি তাকে বললাম, তুমি কাঁদছো কেন? দেখো, আমি তোমার কোনো ক্ষতি করব না। যদিও তোমার বাবা তোমাকে আমার কাছে জুয়ায় হেরেছে, আমি এর আগেও জুয়ায় অনেক মেয়েকে জিতে আমার বাড়িতে নিয়ে এসেছি এবং পরে তাদের বিক্রি করে দিয়েছি, কিন্তু না জানি কেন তোমাকে দেখে আমার হৃদয় গলে যাচ্ছে, আর আমি তোমার কান্না সহ্য করতে পারছি না। তুমি এত কাঁদছো কেন? আমার এই প্রশ্ন শুনে সে কাঁপা কাঁপা গলায় বলল, দয়া করে আমার কাছে আসবেন না। এই প্রথম সে আমার দিকে তাকিয়ে কিছু বলল। তার চোখে গভীর দুঃখ ফুটে উঠেছিল, যা আমার ভেতর পর্যন্ত ছুঁয়ে গেল। তার কণ্ঠস্বরে,
তার বলার ভঙ্গিতে এমন এক বেদনা ছিল যা আমার ভেতর পর্যন্ত নাড়িয়ে দিল। তাই আমি তাকে বললাম, ঠিক আছে, আমি তোমার কিছুই করব না, তুমি শান্ত হয়ে বসো, খাবার টাবার কিছু খেয়ে নাও। আজ পর্যন্ত আমি কোনো মেয়েকে এভাবে কাঁদতে দেখিনি। এছাড়াও আমার কাছে যে মেয়েরা এসেছে তারা সবাই খুব বেপরোয়া ছিল, কিন্তু তোমার ভেতরে নম্র ভদ্র ভাব দেখে আমার ভালো লেগেছে। এখন আমাকে বলো, তোমার হয়েছেটা কি? সে কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আপনি কি আমার কথায় বিশ্বাস করবেন? আমি বললাম, আমি তোমার কথায় বিশ্বাস করার চেষ্টা করব, আর যদি তোমার কথা সত্যি হয় তাহলে আমি অবশ্যই বিশ্বাস করব। আমার কথা শুনে মেয়েটা কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি আমার বাবার একমাত্র মেয়ে। আমার বাবা আমার বংশের সবচেয়ে বড় ছেলে ছিল এবং বাবা আমার মাকে ভালোবেসে বিয়ে করেছিল। আমার বাবা যেহেতু ভাই বোনের মধ্যে সবচেয়ে বড় ছিল, তাই তার কথা সবাই খুব মানত। পরিবারের যে কোনো সিদ্ধান্তে তার পরামর্শ নেওয়া হতো। বাবা মায়ের বিয়ের পরে অনেক বছর পর্যন্ত তাদের কোনো সন্তান হয়নি। তারপর 5 বছর পর আমি জন্মাই। আমার বাবা একটা ছেলে চাইতেন, কিন্তু যখন সে দেখল মেয়ে হয়েছে তখন সে আমার এবং মায়ের দিক থেকে মুখ ঘুরিয়ে নিল। বাড়িতে থেকেও সে আমাদের দিকে তাকিয়ে দেখতো না। আমার জন্মের পর থেকেই বাবা বাড়িতে আসা অনেক কমিয়ে দিল। ধীরে ধীরে লুকিয়ে লুকিয়ে মদ খাওয়া, জুয়া খেলতে শুরু করে। আমাদের কাছে কোনো জিনিসের কোনো অভাব ছিল না, আধুনিক সব কিছুই ছিল, কিন্তু বাবা একের পর এক সব কিছু জুয়াতে হারতে শুরু করে। আমাদের বাড়ির সুখ শান্তি, আমাদের টাকা পয়সা, আমাদের ব্যবসা, আমাদের কারখানা সব কিছুই সেই জুয়ার বেদিতে বলি হয়ে যায়। আমার বয়স 10 বছর হতে হতে আমরা পুরোপুরি নিঃস্ব হয়ে গেছিলাম। এরপরে আমরা একটা ভাড়া বাড়িতে থাকতে শুরু করি। বাড়ির মালিক খুবই বদমেজাজি লোক ছিলেন, যিনি প্রতি মাসে ভাড়া আদায় করতে এসে বাড়িতে চেঁচামেচি করতেন। তাই বাধ্য হয়ে আমার মা অন্যের বাড়িতে কাজ করতে শুরু করে। আমার মা লোকের বাড়িতে কাজ করে আর রাত জেগে সেলাই করে আমার স্কুলের মাইনের টাকা জোগাড় করত এবং বাড়ির ভাড়াও দিত। বেশিরভাগ সময়ই আমার বাবা নেশা ও জুয়ার জন্য মায়ের কাছ থেকে সমস্ত টাকা কেড়ে নিত। মায়ের কাছে একটা পয়সাও থাকতো না। বাবার হাত থেকে মা যে সামান্য টাকা বাঁচাতে পারতো তা দিয়ে আমাকে পড়াশোনা করাতো। আমার মা সব সময় বাবাকে বোঝানোর চেষ্টা করত, কিন্তু যখনই মা তাকে বোঝাতে বসতো তখন বাবা যেন উন্মাদ হয়ে যেত আর মায়ের ওপর চড়াও হতো। বহুবার এমন হয়েছে যে মার খেতে খেতে মা অজ্ঞান হয়ে যেত। বাবা মাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিতে চাইতো। যখন আমি বাবার এই রকম ব্যবহার দেখতাম তখন ভয়ে কুঁকড়ে যেতাম, কিন্তু বাবা চলে যাওয়ার পরে আমি মাকে সামলাতাম। যখন আমি একটু বড় হলাম তখন অনেক কিছু বুঝতে শিখে গেলাম। যেসব বাড়িতে বাবার এই অবস্থা থাকে এবং পুরো সংসারের দায়িত্ব মায়ের কাঁধে থাকে, সেখানে আমাদের মতো মেয়েরা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। আমিও অল্প বয়সে অনেক বড় হয়ে গেলাম, কিন্তু বাস্তবে বড় হতে হতে আমাকে আরও অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। আমার মা আমার ভর্তি কলেজে করিয়েছিল, কিন্তু কলেজের ফি অনেক বেশি হওয়ায় মা দিন রাত পরিশ্রম করত আর কিছু টাকা বাঁচিয়ে আমার ব্যাগের একটি গোপন পকেটে রাখত, যাতে সেই টাকার খোঁজ আমার বাবা না পায়। আমার ব্যাগ বাবা কখনোই ছুতো না, কেননা তার বিশ্বাস ছিল যে আমার ব্যাগে শুধু বই আর খাতায় থাকে। তাছাড়াও আমি সবসময় আমার ব্যাগ আমার কাছেই রাখতাম। কখনো বই বের করে পড়তে বসতাম তো কখনো ব্যাগ কাছে নিয়ে বসে থাকতাম। পাড়ার কোনো মেয়ে আমার সাথে কথা বলতো না। আমাদের সমস্ত আত্মীয় স্বজনরা আমাদের থেকে দূরত্ব বানিয়ে নিয়েছিল। যারা আগে প্রতি ব্যাপারে বাবার পরামর্শ নিতে আসতো, তারা এখন ভুল করেও যদি আমাদের বাড়িতে আসতো তো কথা শুনিয়ে চলে যেত। তারা আমাদের ক্ষততে লবণ ছিটানো ছাড়া কিছুই করতো না। যখন আমি যুবতী হলাম তখন খুবই সুন্দরী হয়ে উঠলাম। যুবতী ও সুন্দরী মেয়েকে দেখে অনেক পুরুষই আমাকে দিকে খারাপ ইঙ্গিত করত। আমার মা সবসময় কাঁদতে থাকতো। তাই আমি মাকে জিজ্ঞেস করলাম, মা, তুমি কি এত ভাবো আর সবসময় কেন এত চিন্তিত থাকো? তখন মা বলল, সীমা, তুই সুন্দরী ও যুবতী মেয়ে। আমি সবসময় শুধু এইটাই ভাবি যে তোকে তোমার বাবার হাত থেকে কিভাবে বাঁচাবো। মায়ের এই কথা শুনে আমি হেসে ফেলতাম এবং বলতাম, কেউ কি কখনো নিজের বাবার কাছ থেকে কাউকে বাঁচায়? তখন মা গম্ভীর হয়ে বলতো, যদি কেউ তোর বাবার মতো হয় তবে মাকে অবশ্যই তার মেয়েকে বাঁচাতে হয়। মায়ের এই কথাগুলো আমার মাথার উপর দিয়ে চলে যেত।
মায়ের আমার বিয়ে দেওয়ার খুব তাড়া ছিল, কিন্তু সে আগে আমাকে শিক্ষিত বানাতে চাইতো। আমি কলেজে গেলাম এবং প্রথম 2 বছর খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করলাম। এই 2 বছরে আমার নম্বর খুব ভালো ছিল, তাই অধ্যাপকরাও আমার উপর খুব খুশি ছিল। আমার 3য় বর্ষ শুরু হলে আমি কিছু বৃত্তিও পেলাম। যখন আমি মাকে এই সুখবর দিলাম তখন সে খুব খুশি হয়। কিছুদিন পরে একদিন হঠাৎ মায়ের শরীর খুব খারাপ হয়ে গেল। যখন আমি বাবাকে বললাম, বাবা, মায়ের শরীর খুব খারাপ, তাকে হাসপাতালে নিয়ে চলো, তখন সে ধমক দিয়ে আমাকে থামিয়ে দিল। এরপরে সে রাগে গজগজ করতে করতে ঘরে এসে মায়ের কাছে টাকা চাইতে লাগলো। মা বলল, আমার কাছে একটা পয়সাও নেই, আমি কোথা থেকে তোমাকে টাকা দেব? মায়ের এই কথা শুনে বাবা সারা ঘর তছনছ করে এদিক ওদিক খুঁজতে লাগলো, কিন্তু যখন কোথাও টাকা পেল না তখন সে মাকে মারতে শুরু করে। আমি কাঁদতে কাঁদতে বাবাকে থামানোর চেষ্টা করলাম, কিন্তু বাবা আমার একটা কথাও শুনল না এবং মাকে মারতেই থাকলো। যখন মার খেতে খেতে মায়ের অজ্ঞান হওয়ার উপক্রম হলো তখন বাবা তাকে সজোরে ধাক্কা দিল। এতে তার মাথা দেওয়ালে ধাক্কা খেল এবং সেখান থেকে রক্ত পড়তে লাগলো। এইটা দেখে বাবা ভয় পেয়ে খোলা দরজা দিয়ে দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। মায়ের এই অবস্থা দেখে আমি চিৎকার করে কাঁদতে লাগলাম। আমাদের বাড়ি থেকে কিছুটা দূরেই একজন ডাক্তার থাকতেন। তিনি খুব ভালো মানুষ ছিলেন। যখনই আমার জ্বর হতো বা মায়ের শরীর খারাপ হতো তখনই মা আমাকে তার কাছে পাঠাতেন এবং বলতেন, এই ডাক্তার কাকুকে বলে ওষুধ নিয়ে আয়। ডাক্তার কাকু সবসময় আমাদের বিনামূল্যে ওষুধ দিতেন। তার হৃদয় খুব বড় ছিল। সেই সময় আমার ডাক্তার কাকুই কথা মনে পড়ল, তাই আমি দৌড়ে ডাক্তার কাকুর কাছে গেলাম এবং কাঁদতে কাঁদতে বললাম, কাকা, মায়ের শরীর খুব খারাপ, বাবা তাকে এত মেরেছে যে মা অজ্ঞান হয়ে গেছে, আপনি প্লিজ তাড়াতাড়ি আমাদের বাড়িতে চলুন। এই কথা শুনেই ডাক্তার কাকা আমার সাথে দৌড়ে আমাদের বাড়িতে এলেন। তিনি মাকে পরীক্ষা করে বললেন, ওনার খুব জ্বর এবং তার মাথা থেকে প্রচুর রক্ত বেরিয়েছে, তাই এনাকে এখনই হাসপাতালে নিয়ে যেতে হবে। আমি ভয়ে ভয়ে বললাম, তাহলে চলুন তাড়াতাড়ি যাই। কিন্তু ডাক্তার কাকা বললেন, মা, তুমি তো কলেজে যাওয়ার জন্য তৈরি হয়ে আছো, তাই তুমি কলেজ যাও, বেশি চিন্তা করো না, মাথায় শুধু একটু আঘাত লেগেছে, আমি তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি, তোমার মায়ের জ্ঞান ফিরলেই আমি তাকে বাড়ি নিয়ে আসব। আমি মায়ের সাথে যাওয়ার জন্য জেদ করছিলাম, কিন্তু ডাক্তার কাকা জোর করে আমাকে কলেজে পাঠিয়ে দিলেন। তিনি আমাকে বললেন, তোমার পরীক্ষা কাছেই, তাই তুমি চুপচাপ কলেজে চলে যাও। ডাক্তার কাকা আমাদের বাড়ির সমস্ত পরিস্থিতি জানতেন, তাই আমি চুপচাপ আমার ব্যাগ নিয়ে কলেজে চলে গেলাম। কিন্তু আমার মন সারাক্ষণ বাড়িতেই পড়ে রইল। যখন আমি বিকেল 4টায় বাড়িতে পৌঁছালাম তখন দেখলাম আমাদের বাড়ির সামনে প্রচণ্ড ভিড়। এত লোকের ভিড় দেখে আমি অবাক হয়ে গেলাম যে আমাদের বাড়িতে এত লোক কেন। হঠাৎ কিছু একটা ভেবে আমার বুক ধড়াস হয়ে উঠল আর আমি ভয় পেয়ে দৌড়ে বাড়ির ভেতরে গেলাম। ভিড় ঠেলে যখন আমি বাড়ির দরজায় পা রাখলাম তখন আমার চোখ উঠানে আমার মায়ের নিথর দেহের উপর পড়ে রইল। মায়ের শরীর সাদা চাদর দিয়ে ঢাকা ছিল। পাশেই ডাক্তার কাকা দাঁড়িয়ে। সবাই কাঁদছিল, কিন্তু আমার বাবা নেশার ঘোরে টলমল করছিল। আমি তাকে দেখেই সঙ্গে সঙ্গে তার কলার চেপে ধরলাম, কিন্তু সে আমার হাত ছাড়িয়ে জোরে ধাক্কা দিয়ে দিল। আমি প্রায় পড়েই যাচ্ছিলাম। এমন সময় পাড়ার এক মহিলা আমাকে ধরে ফেলল আর আমার বাবা সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। পাড়ার কয়েকজন মহিলা সেখান থেকে কয়েকদিন আমার কাছে থাকলো, কিন্তু তারপরে সবাই নিজের নিজের বাড়িতে ফিরে গেল। আসলে আমাদের কষ্ট আমরা ছাড়া আর কে অনুভব করবে? শুধু ডাক্তার কাকাই ছিলেন যিনি মাঝে মাঝে আমাদের বাড়িতে আসতেন এবং আমার খবর নিতেন। আমার বাবা প্রায় প্রতিদিনই বাড়িতে এসে আমার উপর চিৎকার করত, ধমক দিত। আমাকে বাড়ির সমস্ত কাজ করতে হতো। বাড়ির কাজ করার পরে আমি কলেজে যেতাম, আবার কলেজ থেকে বাড়ি ফিরে সমস্ত কাজও আমাকেই করতে হতো। কিছুদিন আমার বৃত্তির টাকা এবং মায়ের জমানো টাকা দিয়ে চলল, কিন্তু তারপর সেটাও শেষ হয়ে গেল। যখন আমার পরীক্ষা শেষ হলো তখন আমি বাড়িতেই বসে থাকলাম। ধীরে ধীরে বাড়িতে অভাব দেখা দিল আর এখন আমার বাবা আমাকে মারধর করতে শুরু করলো। একদিন সে রেগে বলল, আমার কাছে একটা টাকাও নেই, দূর হও আমার চোখের সামনে থেকে।
এটা বলতে বলতে বাবা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল আর নিজে ঘর থেকে বাইরে বেরিয়ে গেল। এখন এটা প্রতিদিনের ব্যাপারে পরিণত হয়েছে। সে বাড়ি আসতো, আমার কাছে খেতে চাইতো, যখন আমি দিতে অস্বীকার করতাম তখন সে আমাকে মারধর করে চলে যেত। সমস্ত প্রতিবেশীদের মধ্যে শুধু ডাক্তার কাকাই আমার খেয়াল রাখতেন। আমি ভাবতাম কাকা আমাকে নিজের মেয়ের মতো স্নেহ করেন, কিন্তু আমার এই ভুল ধারণা ভেঙে গেল। একদিন ঘরের দরজা খোলা ছিল, হঠাৎ ডাক্তার কাকা ভেতরে চলে এলেন। অন্যান্য দিনের মতো সেদিনও আমার বাবা বাড়িতে ছিল না। কাকা বাড়িতে এলে আমি তাকে বললাম, কাকা, আজ বাবা আমাকে খুব মেরেছে আর আমার সারা শরীরে খুব ব্যথা করছে, যদি কোনো ওষুধ থাকে আমাকে দিন। ডাক্তার কাকা বললেন, ওষুধের কি দরকার, তুমি নিজেই ঠিক হয়ে যাবে। আজ তার চোখ অন্য কথা বলছিল। কাকা আমাকে বললেন, আমার কাছে এসো। কাকার কথা শুনে আমি স্তম্ভিত হয়ে গেলাম। এ কী বলছেন কাকা? আমি অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করলাম। তখনই কাকা আমার কাছে এসে আমার হাত ধরলেন। আজ তার চোখে অন্যরকম কিছু ছিল দেখে আমি ভয় পেয়ে গেলাম। যখন আমি চিৎকার করার চেষ্টা করলাম তখন তিনি আমার মুখে হাত দিয়ে আমাকে চিৎকার করতে দিলেন না। আমি কাঁদতে লাগলাম আর চিৎকার করার চেষ্টা করতে লাগলাম, কিন্তু আমার আওয়াজ বাইরে বের হচ্ছিল না। অনেক চেষ্টার পর আমি তাকে সজোরে ধাক্কা দিয়ে বাইরের দিকে দৌড় দিলাম। বাইরে এসে জোরে জোরে চিৎকার করতে লাগলাম। তখন পাড়ার কিছু লোক আমার পাশে এসে দাঁড়িয়ে গেল। তারা আমার কাছে এসে জিজ্ঞাসা করতে লাগলো, কি হয়েছে? আমি কাঁদতে কাঁদতে ভয়ে ভয়ে বললাম, ডাক্তার কাকা আমার সাথে খারাপ কিছু করার চেষ্টা করছিল। আমার এই কথা শুনে সেই লোকেরা ডাক্তারের উপর ঝাঁপিয়ে পড়ল, কিন্তু ডাক্তার সঙ্গে সঙ্গে সাফাই দিয়ে বললেন, এই মেয়ে আমাকে বলছিল তার শরীর খারাপ, তাই আমি ওর হাত দেখতে গিয়েছিলাম। ও নিজেই বহুবার আমার উপর নজর দিয়েছে, কিন্তু যখন আমি ওর কথা শুনিনি তখন ও এই নাটক শুরু করেছে। ডাক্তারের এই কথা শুনে পাড়ার লোকেরা কখনো আমার দিকে কখনো ডাক্তারের দিকে তাকাতে লাগলো। আমার চোখে জল চলে এলো। নিজের চরিত্রের উপর এত জঘন্য অপবাদ আমি সহ্য করতে পারছিলাম না। আমি অসহায় হয়ে কেবল কেঁদেই যাচ্ছিলাম। আমি বিশ্বাস করতে পারছিলাম না যে এত লোকের সামনে এভাবে আমার চরিত্রের উপর আঙুল তোলা হবে। যাই হোক, ব্যাপারটা ধামাচাপা দিয়ে ডাক্তারকে তার বাড়ি পাঠিয়ে দেওয়া হলো, আর আমি আমার ঘরে এসে খুব কাঁদলাম। এখন আমি ধীরে ধীরে বুঝতে পারছিলাম যে কেন আমার মা আমাকে আমার বাবা এবং বাকি সকলের কাছ থেকে লুকিয়ে রাখত। সে জানত মেয়েরা বড় হলে তাদের জন্য এই পৃথিবী সংকীর্ণ হয়ে যায়। আমি ঘরের দরজা লাগিয়ে শুধু কেঁদেই যাচ্ছিলাম। যখন রাত হলো তখন আমার বাবা এসে দরজায় জোরে জোরে ধাক্কা দিতে লাগলো। আমি জিজ্ঞাসা করলাম, কে? তখন বাবা বলল, তোর বাবা, দরজা খোল। আমি তাড়াতাড়ি করে দরজা খুলে দিলাম এবং কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করলাম, তুমি কোথায় ছিলে? তুমি আমাকে কেন ছেড়ে চলে গিয়েছিলে? কিন্তু বরাবরের মতো সে কোনো কথা না বলে আমার গালে থাপ্পড় বসিয়ে দিল আর আগে চিৎকার করে বলল, দুশ্চরিত্রা মেয়ে, একেবারে মায়ের মতো হয়েছিস। পাড়ার ছেলেদের সাথে ফষ্টি নষ্টি করে বেড়াচ্ছিস। আজ ডাক্তারকে ডেকে তাকে অপরাধী প্রমাণ করার চেষ্টা করা, পাড়া থেকে সব শুনেছি আমি। খবরদার আমার সামনে কুমিরের মতো কান্না করবি না। সে নেশায় বুঁদ হয়ে টলতে টলতে কথাগুলো বলল। মেয়েটা তার গল্প বলতে বলতে কান্নায় ভেঙে পড়ল। আমি তাকে কাঁদতে দিলাম, কেননা আমি চাইতাম সে তার সব কষ্ট প্রকাশ করুক, যাতে তার বুকের বোঝা হালকা হয়। কিছুক্ষণ কান্নার পর সে আবার বলতে শুরু করলো, আমার বাবা আমার প্রতি কোনো খেয়াল ছিল না। আমি সারা রাত কাঁদতে কাঁদতে কাটিয়েছি। পরের দিন সকালে সে কোথায় যেন চলে গেল। ফিরে এসে চিৎকার করে বলল, ওঠ, তৈরি হয়ে নে, তোকে আর এই বাড়িতে থাকতে হবে না, ওঠ, আমার সঙ্গে চল। তার কথা শুনে আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তুমি এ কী বলছো? সে চিৎকার করে বলল, বাজে কথা না বলে চুপচাপ ওঠ আর আমার সঙ্গে চল। আমি আর এই অপমানের দাগ মাথায় নিতে পারবো না। লোকের টিটকারি আর সহ্য করতে পারছি না, তাই চুপচাপ আমার সঙ্গে চল, না হলে তোকে শেষ করে ফেলবো। বাবার হুমকিতে আমি ভয় পেয়ে গেলাম। এরপরে সে আমার হাত ধরে টানতে টানতে আপনার কাছে নিয়ে এলো। এখন প্রত্যেক পুরুষকে আমার ইজ্জতের শত্রু এবং ভয়ঙ্কর জানোয়ার বলে মনে হচ্ছিল। তাই আপনাকে দেখে কাঁদছিলাম আমি, কারণ আমি চাই না আমার ইজ্জতে কোনো দাগ লাগুক। আজ যখন আমার বাবা আমাকে আপনার হাতে তুলে দিল তখন আমার কাছে পরিষ্কার হয়ে গেল কেন আমার মা আমাকে আমার বাবার থেকে
এবং এই দুনিয়া থেকে বাঁচিয়ে রাখত। তার এই ভয় ছিল যে আমার বাবা যেন আমাকে এই দুনিয়ার জানোয়ারদের হাতে তুলে না দেয় এবং তারা আমার ওপর তাদের পাশবিকতা না চালায়। তার এই সমস্ত কথা শুনে আমার হৃদয় দুঃখে ভরে গেল। এরপরে সে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, প্লিজ দয়া করে আমার কাছে আসবেন না, না হলে আমি নিজেকে শেষ করে ফেলব। এইটুকু বলে কান্নায় ভেঙে পড়ল। তার মুখ থেকে এই বেদনাদায়ক গল্প শুনে আমারও হৃদয় ভেঙে গেল। যদিও আমি একজন পাষাণ হৃদয়ের মানুষ, যে জীবনে অনেক টাকার বিনিময়ে এতগুলো মেয়ের সম্মান নষ্ট করেছিল, কিন্তু আজ প্রথমবারের মতো আমার হৃদয়ে কোনো মেয়ের জন্য সত্যিকারের সহানুভূতি জাগলো। আমি তাকে বললাম, তুমি আর কেঁদো না, যা কাঁদার ছিল কেঁদে ফেলেছ। এখন বিশ্বাস করো, আমি তোমাকে আর কখনো কাঁদতে দেব না। এরপরে আমি তাকে এক গ্লাস জল দিলাম এবং তার ঘর থেকে বেরিয়ে এলাম। আজ প্রথমবার আমি উপলব্ধি করলাম একজন নারীর সম্মান তার কাছে কতটা গুরুত্বপূর্ণ। সে একজন যুবতী মেয়ে যে আমার কাছে নিজের সম্মানের ভিক্ষা চাইছিল, তাই আমি কি করে তার সম্মান নষ্ট করতে পারি? অনেকক্ষণ শান্ত হয়ে ঘরে বসে থাকার পরে আমি আবার তার দরজায় টোকা দিলাম এবং তার ঘরে গিয়ে তাকে বললাম, যদিও আমার বয়স তোমার থেকে অনেক বেশি, কিন্তু তুমি কি আমাকে বিয়ে করবে? মেয়েটি কিছুক্ষণ চুপ করে রইল, তারপর শান্ত স্বরে বলল, আপনি যদি সত্যিই আমাকে সম্মান দিতে চান এবং বিয়ে করতে চান, তাহলে আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি। তার এই কথা শুনে আমি বললাম, ঠিক আছে, কাল তৈরি থেকো, আমি বিয়ের সমস্ত ব্যবস্থা করব। আমার কথা শুনে সে মাথা নিচু করে নিল আর আমি তার ঘর থেকে বেরিয়ে এলাম। সেই রাতটা এভাবেই কেটে গেল। পরের দিন সকালে আমি বিয়ের ব্যবস্থা করলাম আর আমাদের বিয়ে হয়ে গেল। তাকে পেয়ে আমি খুব খুশি ছিলাম। বাসর রাতে যখন আমি তার কাছে গিয়ে তার ঘোমটা সরালাম, তখন তার রূপে আমি মুগ্ধ হয়ে গেলাম। বিয়ের পরে আমি উপলব্ধি করলাম একজন ভালো বউ পাওয়া কোনো আশীর্বাদের চেয়ে কম না। আমার এখনও জুয়ার নেশা ছিল, কিন্তু সে আমাকে সবসময় বলতো, সমীর, এই বাজে অভ্যাস ছেড়ে দাও। আমি চাই না আমার মতো অন্য কোনো মেয়ে জুয়ার আড্ডায় হেরে যাক। তার এই কথা শুনে আমি চুপ হয়ে যেতাম। কয়েক মাস পর তার শরীর খারাপ হলে আমি ডাক্তার ডাকলাম। ডাক্তার এসে চেক আপ করে আমাকে এই সুখবর দিলেন যে আমি বাবা হতে চলেছি। এই অবস্থায় একটা চিন্তা আমাকে চমকে দিয়েছিল, যদি আমার মেয়ে হয় এবং তার অবস্থাও যদি আমার বউয়ের মতো হয়, তাহলে আমি যদি জুয়া খেলা না ছাড়ি, তাহলে হয়তো তার সাথে সেটাই ঘটবে। আমি হয়তো তাকে জুয়ার আড্ডায় হেরে যাব। এই কথা চিন্তা করে আমি ধীরে ধীরে আমার নেশার ওপর নিয়ন্ত্রণ এনে জুয়া খেলা ছেড়ে দিলাম। আমি যা হারিয়েছি তা অনেক, কিন্তু এখন আমি যা পেয়েছি তা অমূল্য। আজ আমি আমার জীবনের দীর্ঘ পথ পেরিয়ে এসেছি, আর আজ আমাদের মেয়ে বিয়ে হয়, নিজের সংসারে চলে গেছে। যদি আমি সময় মতো জুয়া না ছাড়তাম, তাহলে হয়তো আমার মেয়েকেও কোনো জুয়ার আড্ডায় হেরে যেতাম, যেভাবে আমার বউ আমার কাছে এসেছিল। আমার বউ খুবই ভালো। সে আমার জীবনকে সত্যি স্বর্গ বানিয়ে দিয়েছে এবং আমাকে সঠিক পথ দেখিয়েছে। আজ আমার মেয়ে নিজের সংসারে খুব খুশি এবং আমি আমার জীবন শান্তিতে কাটাচ্ছি। তো বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্তই। বন্ধুরা, আপনাদের এই গল্প কেমন লাগলো কমেন্ট করে তা অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।